নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গৌড় মল্লারের ষষ্ঠ পর্ব। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। রাজপুরীতে প্রবেশ করিবার সময় বজ্রের পা কাঁপিয়া গেল, চোখের দৃষ্টি ঝাপসা হইল। কণ্ঠের নিকট বাষ্পপিণ্ড উঠিয়া রুদ্ধ করিয়া দিল। রাজপুরের দ্বীপ জ্বলিয়াছে, কিন্তু পুরীর পিছন দিকে বেশি আলো নাই। কুহু আলো আধারের ভিতর দিয়া সংকীর্ণ সোপানের সম্মুখীন হইল। রাজ অবরোধের দাসী কিঙ্করিতের ব্যবহারের জন্য এরূপ সোপান অনেক আছে। কুহু বজ্রের হাত ধরিয়া উপরে চলিল। দ্বিতলের এক কোণে কুহু কক্ষ, দূরে একটা দ্বীপ জ্বলিয়াছে। কুহু নিজ দ্বারের সম্মুখে উপস্থিত হইয়া দেখিল তাহার দাসী মালতী দ্বারের পাশে দুই পা ছড়াইয়া বসিয়াছে। বজ্রকে পিছনে দেখিয়া আঁকিয়া কুহু আগাইয়া গেল। মালতী উঠিয়া কুহুর পিছনে চোখ বাঁকাইয়া চাহিল। অবরোধে পুরুষের আবির্ভাব মালতীর চোখে নতুন নয়, তবে এই মানুষটা নতুন বটে। আবছায়া আলোতে দেখিয়াও চোখ ধাঁধিয়া যাইতে পারে। কুহু বজ্রকে যথাসম্ভব আড়াল করিয়া বলিল, মালতী, তোকে আর দরকার নেই, তুই যা। মালতী চোখ ঘুরাইল, অঙ্গভঙ্গি করিল, তারপর দুষ্টুমি ভরা সুরে বলিল, এত রাত্রিরে কোথা যাব গো ঠাকুরুন? কুহু ফিসফিস করিয়া বলিল, তোর মনের মানুষ নেই, তার কাছে যা, আজ আর ফিরতে হবে না, একেবারে কাল সকালে ফিরিস। মালতী একগাল হাসিল, তাহাকে আর দ্বিতীয়বার বলিতে হইল না। অঞ্চল প্রান্ত উড়াইয়া সে নিমেষ মধ্যে অন্তর্হিত হইল। কুহু বজ্রকে লইয়া ঘরে প্রবেশ করিল। ভিতর হইতে দ্বারের খিল আটাইয়া দিল। ঘরটি খুব বড় নয়, ছোটও নয়। চারি কোণে দীপদণ্ডের চারিটি প্রদীপ। মসৃণ মণিহর্মতলে আলোক প্রতিফলিত হইতেছে। বাতায়নের পাশে খট্টিকার ওপর শুভ্র সজ্জা, উপাধানের ওপর মল্লিকা ফুলের স্থূল মালা শোভা পাইতেছে। ঘরের বাতাস কস্তুরী ও পুষ্পগন্ধে আমোদিত। কুহু হাত ধরিয়া বজ্রকে খট্টিকার ওপর বসাইয়া দিল। মুগ্ধ বিধুর চক্ষে চাহিয়া তাহার পায়ের কাছে বসিয়া ধরা ধরা গলায় বলিল, ধুলোর মানিক কুড়িয়া পেয়েছি, তা কি আগে জানতাম? মহারাজ বজ্রদেব যখন মাথায় রাজমুকুট ধারণ করবেন তখন এই পাপিষ্ঠা দাসীর কথা কি মনে থাকিবে? বজ্র কুহুকে টানিয়া তুলিয়া পাশে বসাইল, বলিল, কুহু, তুমি জানো না তোমাকে পেয়ে আমি কি পেয়েছি। এই জনরান্নে তুমিই আমার একমাত্র বন্ধু। কুহু আদরে গলিয়া গেল। বজ্রের কাঁধে মাথা রাখিয়া বলিল, মনে থাকবে? থাকবে, তোমাকে চিরদিন মনে থাকবে। কুহু পরিপূর্ণ তৃপ্তির একটি নিঃশ্বাস ফেলিল। তারপর উঠিয়া মল্লিকা ফুলের মালাটি বজ্রের গলায় পরাইয়া দিল। মালাটি যে আজ বৈকালে রানীর হাতে সে গাঁথিয়াছিল, সেই মালা আর একজনের গলায় উঠিবে তখন কে জানিত? তৃপ্তির মধ্যেও রানীর কথা কুহুর মনে পড়িয়া গেল। রাক্ষসীটার কাছে যাইতে হইবে, ছলে ছুতায় আরও দুটো দিন তাহাকে ভুলিয়া রাখা দরকার। ঈষৎ অন্যমনা হইয়া কুহু একটা কুলুঙ্গির কাছে গেল। কুলুঙ্গিতে নানাবিধ মিষ্টি ছিল। একটি থালিতে তাহা লইয়া বজ্রের কাছে ফিরিয়া গেল। বজ্র বলিল, এ কি? কুহু বলিল, একটু খাও। কুহু দুই হাতে থালি ধরিয়া বলি রহিল।
বজ্র মিষ্টি তুলিয়া খাইতে লাগিল। খাইতে খাইতে বলিল, কোদণ্ড মিশ্রের সঙ্গে তোমার কি সম্বন্ধ তা তো বললে না? কুহু বলিল, আমার মা এই রাজপুরীর দাসী ছিল। কোদণ্ড ঠাকুর মাকে চিনতেন। মা মরবার সময় ঠাকুরকে বলে যায় তিনি যেন আমার দেখাশোনা করেন। তা ঠাকুর আর আমার কি দেখাশোনা করবেন? আমিই তার দেখাশোনা করি। ও কি, আর একটু খাও? আর না, অনেক খেয়েছি, এই ক্ষীরের পুলি খেতেই হবে বলিয়া কুহু ক্ষীরের পুলি বজ্রের মুখে তুলিয়া দিল। আহার শেষ হইলে বজ্র বলিল, তুমি আর আমাকে মধুমতন বলবে না? বলতে ইচ্ছা করে, কিন্তু তোমার সত্যি নাম পরম ভট্টরক শ্রীমন মহারাজ বজ্রদেব। মধুমতন তোমার মিথ্যে নাম। বজ্র একটু অন্যমনস্ক হইল। গুঞ্জার মুখখানি তাহার মনের মধ্যে ভাসিয়া উঠিল। সে বলিল, মিথ্যে নয়, দুটো নামই সত্যি। তুমি আমাকে মধুমথন বলেই টেকো। কুহু জিভ কাটিল। রাজাকে কি অন্য নামে ডাকতে আছে? রাজা তো এখনো হইনি, হব কি না তারই বা ঠিক কি? কুহুর মুখ দৃঢ় হইল। সে বলিল, তুমি রাজা হবে। বেশ, যতদিন রাজা না হই ততদিন মধুমথন বলে ডেকো। সে ভালো। 3 রাত্রের জন্য তুমি আমার মধুমথন। কুহু বজ্রের খুব কাছে সরিয়া আসিল। বজ্র উঠিবার উপক্রম করিয়া বলিল, এবার কিন্তু আমি ফিরে যাব, কোদণ্ড মিশ্র বলেছেন। কুহু তার 2 কাঁধে হাত রাখিয়া তাহাকে উঠিতে দিল না। বলিল, কোদণ্ড ঠাকুর কি বলেছেন আমি শুনেছি, কিন্তু এখন তোমার যাওয়া হবে না। ভোর হবার আগেই আমি তোমাকে ডিঙি করে পৌঁছিয়ে দেব। কিন্তু এখন রাত কত? এখনো প্রথম প্রহর শেষ হয়নি। বজ্র হঠাৎ উঠিয়া দাঁড়াইয়া বলিল, না, আমি ফিরে যাই। তুমি যেতে না পারো, আমি সাঁতরে ময়ূরাক্ষী পার হতে পারব। কুহু কিছুক্ষণ তাহার মুখের পানে চাহিয়া রইল। তাহার অধরে একটি গুপ্ত হাসি খেলিয়া গেল। সে বজ্রের বুকের ওপর হাত রাখিয়া বলিল, আচ্ছা, একটু অপেক্ষা করো, আমার একটা কাজ আছে, সেটা সেরে এসে আমি তোমাকে পৌঁছে দেব। কি কাজ? রানীর কাছে যাইতে হবে এ কথা কুহু বলিল না। বজ্রের কাছে রানীর নাম উচ্চারণ করিল না। বলিল, কোদণ্ড ঠাকুর চিঠি দিয়েছেন, রাজার অন্তরঙ্গ অর্জুন সেনকে দিতে হবে। কতক্ষণ সময় লাগবে? 2 দণ্ডের বেশি নয়। 2 দণ্ড বসে থাকবো? কুহু কুহক বড়া হাসিল। বসে থাকবে কেন? আমার বিছানায় শুয়ে থাকো। বজ্র কোমল শয্যার প্রতি অপাঙ্গ দৃষ্টি করিয়া বলিল, যদি ঘুমিয়ে পড়ি? অধরের একটু ভঙ্গুর ভঙ্গি করিয়া কুহু বলিল, যদি ঘুমিয়ে পড়ো, আমি এসে তোমাকে জাগিয়ে দেব। বজ্র শয়ন করিল। কুহু তাহার প্রতি ফিরিয়া চাহিতে চাহিতে ঘর হইতে বাহির হইল। ঘরের বাহিরে আসিয়া কুহু সতর্কভাবে চারিদিক চাহিল। কেহ কোথাও নাই। পুরীর এ অংশ নিশুতি হইয়া গিয়াছে। কুহু নিঃশব্দে দ্বারের শিকল তুলিয়া দিয়া দ্রুত পদে সিঁড়ির দিকে চলিল। চতুস্থলে রানী শিখরিণীর শয়নকক্ষ। কুহু প্রবেশ করিয়া রানী অর্ধস্থিতা হইয়া প্রশ্ন বিস্ফুরিত চক্ষে চাহিলেন। ব্যজনরতা দাসী কুহুর ইঙ্গিতে সরিয়া গেল। কুহু মনে মনে যে কাহিনী গড়িয়া রাখিয়াছিল, ম্রিয়মান কণ্ঠে তাহা বলিল। আজও পানশালা বন্ধ। সন্ধ্যে কোথায় চলিয়া গিয়াছে। সম্ভবত আগন্তুক যুবকও নিজের দেশে ফিরিয়া গিয়াছে, কিন্তু এ বিষয়ে নিঃসংশয় কিছু জানিবার উপায় নাই। পানশালা শূন্য। এদিকে কুহুর অবস্থা শোচনীয়। হাঁটিয়া হাঁটিয়া তার পা দুটা আর কিচ্ছু নাই। এখন দেবী আজ্ঞা করুন, সে কি করবে? দেবী প্রজ্বলিত চক্ষে বলিলেন, তুই দূরে হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোর মুখ দেখতে চাই না। কুহু করুণ নত মুখে দাঁড়িয়া রহিল। তারপর যুক্ত করে প্রণাম করিয়া ক্লান্ত মন্থর পদে দ্বারের দিকে চলিল। দ্বারের বাহিরে গিয়া সে একবার
চকিত বক্রিম গিবাভঙ্গি করিয়া চাহিল। তাহার চক্ষে প্রচ্ছন্ন বিদ্রুপ নিমেষে দেখা দিয়া নিমেষ মধ্যে অন্তরিত হইল। তারপর সে দ্রুত পদে রাজার প্রমোদ ভবনের দিকে চলিল। অন্তরঙ্গ অর্জুন সেন রাজার কাছেই আছে। তাহাকে কোদণ্ড মিশ্রের লিপি দিয়া রানী শিখরিণীর সর্বনাশের অবস্থা পাকা করিয়া তবে সে নিজের ঘরে ফিরিয়া যাইবে। রানী শিখরিণী কিন্তু কুহুরই চকিত কটাক্ষ দেখিয়াছিলেন। তিনি শয্যায় উঠিয়া বসিলেন। বক্রতার ক্রোধ অবগত হইয়া তাহার ললাটের সংশয়ের ভ্রুকুটি দেখা দিল। ব্যজনকারিণী দাসী ফিরিয়া আসিয়া আবার রানীকে বাতাস করিবার উদ্যোগ করিলে রানী জিজ্ঞাসা করিলেন, বললি কুহু কোন দিকে গেল দেখলি? বললি চমকিয়া বলিল, তা তো দেখিনি দেবী, নিজের ঘরে গিয়েছে বোধহয়, দেখব না, থাক। রানী শিখরিণী আর কিছুক্ষণ অধর দংশন করিতে করিতে চিন্তা করিলেন। তারপর সহসা শয্যা হইতে নামিয়া বস্ত্রাঞ্চল সংবরণ করিতে করিতে বলিলেন, বললি আয় আমার সঙ্গে, কুহুর ঘরে আমাকে নিয়ে চল। বললি ভীত চক্ষে রানীর পানে চাহিল। রানীর মুখ দেখিয়া তাহার বুক শুকাইয়া গেল। মুখ দিয়া কথা বাহির হইল না। সে নীরবে অগ্রবর্তিনী হইয়া রানীর পথ দেখাইয়া দিয়া লইয়া চলিল। কুহুর শয্যায় শয়ন করিয়া বজ্র ঘুমাইয়া পড়িয়াছিল। বাতায়ন দিয়া নদীর জল ছোঁয়া বাতাস প্রবেশ করিয়া তাহার কপালে বুকে স্নিগ্ধ করাঙ্গুলি বুলাইয়া দিতেছিল। আজ দ্বীপ্রহরে বজ্র ঘুমাইয়াছিল বটে, কিন্তু তাহার দেহের ক্লান্তি দূর হয় নাই। কুহু কোমল শয্যায় শুইয়া মৃগমদ ও পুষ্পগন্ধে আচ্ছন্ন হইয়া সে গুঞ্জাকে স্বপ্ন দেখিতেছিল। গুঞ্জা যেন তাহার পাশে বসিয়া তাহার মুখের পানে চাহিয়া হাসিতেছে, বুকে কপালে হাত বুলাইয়া দিতেছে, বলিতেছে, তোমার মাথায়ও কি সোনার মুকুট? ছিছি, ফেলে দাও, আমি তোমাকে পলাশ ফুলের মালা পরিয়ে দেব। গুঞ্জা, কুচবরণ কন্যা। কিন্তু এ কি? এ তো গুঞ্জা নয়, এ কি কুহু? না, কুহুর মুখ এত সুন্দর নয়, গুঞ্জার মুখও এত সুন্দর নয়। মুখখানা যেন চেনা চেনা, কি তপ্ত নিঃশ্বাস, বুকের ওপর পড়িয়া বুক যেন পুড়াইয়া দিতেছে। গুঞ্জা কোথায় গেল? এ নারীর চোখের দৃষ্টি এত তীব্র কেন? না না, মনে পড়িয়াছে, রানী শিখরিণী। কিন্তু না না, গুঞ্জা কোথায়? রানী শিখরিণী সরিয়া গেল। দ্বার খুলিয়া বাহিরে কাহার সহিত কথা কহিল, আবার দ্বার বন্ধ করিয়া ফিরিয়া আসিল। তাহার হাতে একগুচ্ছ ধূম নিঃসন্ধি ধূপ শলাকা। কিসের ধূপ? রানী শলাকাগুলি তাহার মুখের কাছে নাড়িতেছে। ধূপের গন্ধে মাদকতা আছে। বজ্রের শরীর যেন বিবশ হইয়া আসিতেছে। শরীরের অনুভূতি আছে, চেষ্টা নাই। মন কিন্তু সজাগ, সে জাগিয়া আছে, তবু যেন ঘুমাইয়া স্বপ্ন দেখিতেছে। তাহার চোখে রানী নিদালির মন্ত্র পড়িয়া দিয়াছে। প্রাণপণ চেষ্টা করিয়াও সে চোখের পাতা খুলিতে পারিতেছে না, অথচ সে জাগিয়া আছে, সমস্তই অনুভব করিতেছে। গুঞ্জা, তুমি কোথায়? সোনার মুকুট ভালো নয়, তুমি আমাকে পলাশ ফুলের মালা পরিয়ে দাও। গুঞ্জা, তুমি কি রানীর ছদ্মবেশে আমার কাছে আসিয়াছ? তাই কি তোমাকে চিনতে পারিতেছি না, কুচবরণ কন্যা? রাজার প্রমোদ ভবন অবরোধ হইতে অনেকখানি দূরে, প্রাসাদের অন্য প্রান্তে। কুহু অলিন্দ দিয়া সেই দিকে চলিল। কখনো এই প্রস্থ সোপান অবরোধ করিয়া, কখনো এক প্রস্থ অবরোহণ করিয়া খাদ্যত্বের মধ্যে নিঃশব্দ সঞ্চারে চলিল। যতই প্রমোদ ভবনের কাছে আসিতে লাগিল, ততই বাদ্যযন্ত্রের শব্দ স্পষ্টতর হইতে লাগিল। ঝনি ঝমকি, ঝনি ঝমকি। অবশেষে কুহু প্রমোদ কক্ষের দ্বারে পৌঁছিল। প্রমোদ কক্ষটি আয়তনে বৃহৎ, কিন্তু সর্ববৃহৎ সমভাবে আলোকিত নয়। মধ্যস্থলে অনেকগুলি উচ্চ দীপদণ্ড চক্রাকারে সাজানো রহিয়াছে।
ছাদ হইতে শৃঙ্খল লম্বিত দীপধার ঝুলিতেছে, কিন্তু এই চক্রের বাহিরে অধিক আলো নাই। কোণে কোণে ছায়ান্ধকার। কক্ষে অনেকগুলি মানুষ ইতস্তত বিক্ষিপ্ত রহিয়াছে, তাহা সহসা ধরা যায় না। মানুষগুলি কিন্তু সকলেই স্ত্রী জাতীয়, এমন কেহ নাই যে রূপসী ও নবীনা নয়। তাহাদের বেশভূষা সংক্ষিপ্ত, বুকে কাহারও কাঁচুলি আছে, কাহারও নাই। তাহারা গুঞ্জে গুচ্ছে হর্মতলে বসিয়া আছে, কেহ বা আস্তরণের ওপর অঙ্গ এলাইয়া দিয়াছে। যাহারা আলোকচক্র হইতে দূরে আছে, তাহাদের অস্পষ্টভাবে দেখা যাইতেছে। আলোকচক্রের মাঝখানে এক বিরল বসনার সভানন্দিনী নৃত্য করিতেছেন। আলোক বিভ্রান্ত প্রজাপতির ন্যায় তাহার নৃত্যের ভঙ্গি। তাহাকে ঘিরিয়া বসিয়া তিনটি যুবতী বীণা, মৃদঙ্গ ও মঞ্জিরা বাজাইতেছে। ঝনি ঝমকি, ঝনি ঝমকি। রাজা অগ্নিবর্মা যে এই কক্ষেই আছেন, তাহার সহসা লক্ষ্যগোচর হয় না। কেন্দ্রীয় দ্বীপ চক্র হইতে অল্প দূরে একটি স্তম্ভের পৃষ্ঠ অর্পণ করিয়া তিনি বসিয়া আছেন। অগ্নিবর্মার অস্থিসার মুখে শুষ্ক গুল্ম নাই, বক্ষ কেশিন, মাথার চুল নারীর মতো দীর্ঘ। তিনি স্মিত চক্ষে নর্তকীর পানে চাহিয়া আছেন। ছাকচক্ষুর ন্যায় ভাবলেশহীন চক্ষুদ্বয়, কিন্তু তাহাদের অভ্যন্তরে প্রচ্ছন্ন উন্মাদনা। কুহু উঁকি দিয়া দেখিল, কিন্তু ভিতরে প্রবেশ করিল না। অর্জুন সেন রাজার অন্তরঙ্গ, নিজস্ব বৈদ্য, সর্বদা রাজার সন্নিধানে থাকা তাহার কর্তব্য। কিন্তু কুহু প্রমোদ কক্ষের ছায়াচ্ছন্ন কোণে কোণে দৃষ্টি প্রেরণ করিয়াও তাহাকে দেখিতে পাইল না। ভিতরে নৃত্যের তাল ক্রমশ দ্রুত হইতেছে। দ্বারের কাছে এক বিপুলাকার প্রৌঢ় রমণীর হাতে খোলা তলোয়ার লইয়া বসিয়া আছে। সে এই প্রমোদ কক্ষের দৌবারিকা, কিন্তু দ্বার কক্ষার দিকে তাহার দৃষ্টি নাই, নৃত্যলীলার দিকেও নাই। সে বসিয়া বসিয়া ঢুলিতেছে। কুহু দ্বারের বাহিরে দাঁড়াইয়া দ্বিধায় পড়িল। অন্তরঙ্গ অর্জুন সেনকে সে কোথায় খুঁজিয়া বেড়াইবে? খুঁজিলেই কি পাওয়া যাইবে? কুহু ভাবিল, আজ থাক, কালপত্র দিলেই হবে। নিজের ঘরের দিকে কুহুর মন টানিতেছিল। কুহু ফিরিবার পথে পা বাড়াইয়াছে, দেখিল অলিন্দ দিয়া অর্জুন সেন আসিতেছে। তাহার পিছনে এক কিঙ্করী, কিঙ্করীর হস্তে পূর্ণ পানপাত্র। অন্তরঙ্গ অর্জুন সেনের বয়স ৩৫, নধর মসৃণ আকৃতি, মাথায় তৈলসিক্ত কুঞ্চিত কেশ, কুঞ্চিত গুল্ম, চক্ষু দুটি উজ্জ্বল, যেন সর্বদাই বাষ্পস্ফুল। কুহুকে দেখিয়া সে গতি শ্লথ করিল। কিঙ্করীকে বলিল, তুমি মহারাজকে পানিয়ে দাও গিয়ে, আমি যাচ্ছি। কিঙ্করী প্রমোদ কক্ষে প্রবেশ করিল। কুহু মৃদু স্বরে অর্জুন সেনকে কোদণ্ড মিশ্রের বার্তা জানাইল ও সংকেত লিপি দিল। অর্জুন সেনের বাষ্পস্ফুল চোখে একটি কৌতুক দেখা দিল। স্নিগ্ধ স্বরে বলিল, অমাবস্যার রাত্রি, ভালো, কিন্তু প্রদীপে ফু দিবার বই তো নয়, তা দেব। আর্য কোদণ্ড মিশ্রকে আমার প্রণাম দিয়া বলো, শ্রী মন্মথরাজ একদিন আমাকে আম্বষ্ঠ বৈদ্য বলেছিলেন, যে কথা আমার মনে আছে। কুহু একবার অর্জুন সেনের স্নিগ্ধ মুখের পানে চাহিল, একবার দ্বারের ভিতর দিয়া পানপাত্র হস্তে উপবিষ্ট মহারাজের দিকে দৃষ্টি প্রেরণ করিল। তারপর নিঃশব্দ ক্ষিপ্র চরণে ফিরিয়া চলিল। কুহুর ঘরের বাহিরের অলিন্দের প্রদীপটি নিব নিব হইয়াছিল। তাহার অস্থির প্রতিচ্ছায়া ভৌতিক আকার গ্রহণ করিয়া প্রাচীর গাত্রে নৃত্য করিতেছিল। কুহু কোনো দিকে না চাহিয়া নিজের দ্বারের সম্মুখে আসিয়া দাঁড়াইল। হাত তুলিয়া শিকল খুলিতে গিয়া থমকিয়া গেল। শিকল খোলা। কুহুর বুক দুরু দুরু করিয়া উঠিল। সে দ্বারে হাত রাখিয়া চাপ দিল। দ্বার খুলিল না। ভিতর হইতে আর্গল বন্ধ। কুহুর দেহের রক্ত হিম হইয়া গেল।
সে বুদ্ধিভ্রষ্টের মতো দ্বারের দিকে চাহিয়া দাঁড়িয়া রহিল। এই সময় পিছন হইতে কেহ তার স্কন্ধে স্পর্শ করিল। কুহু ভীত চক্ষে ঘাড় ফিরাইল, দেখিল পল্লী। পল্লী হাত ধরিয়া তাহাকে দূরে টানিয়া লইয়া গেল। ফিসফিস করিয়া বলিল, কুহু, আজ তুমি মরেছ। কুহু চাপা গলায় বলিল, আমার ঘরে কে দৌড় দিয়েছে? তাও এখনো বোঝনি? রানী। তোমার ঘরে কি কেউ ছিল? ছিল কেউ? বুঝেছি, কিন্তু তাকে আর পাবে না। রানী তাকে বশ করেছে। তোমার নাগর শক্ত মানুষ বলতে হবে। বশীকরণ ধূপ দিয়ে তাকে বশ করতে হয়েছে। গলা আরও নিম্ন করিয়া বল্লী যাহা দেখিয়াছিল এবং যাহা অনুমান করিয়াছিল তাহা বলিল। শুনিয়া কুহু হাত কামড়াইল। বল্লী বলিল, হাত কামড়ালে কি হবে? এখন পালাও। রানী যদি তোমাকে পায় তোমার ধরে মাথা থাকবে না। কুহু তাহা বুঝিয়াছিল। রানীর ঈপ্সিত বস্তু সে নিজের জন্য লুকাইয়া রাখিয়া রানীকে মিথ্যে কথায় ভুলাইয়া রাখিয়াছিল। রানী তাহা জানিতে পারিয়াছে। ধরা পড়িলে আর রক্ষে নাই। রানী তাহাকে তুষা নলে পুড়িয়া মারিবে। কুহু আর কালব্যয় না করিয়া রাজপুরীর কুটিল চক্রগৃহের মধ্যে অদৃশ্য হইয়া গেল। কুহু শৈশব হইতেই রাজ অপরাধে পালিত। অবরোধের অন্ধি সন্ধি তাহার নখদর্পণে। সে একটি অতি নিভৃত কক্ষ গিয়ে লুকাইয়া রহিল। এখানে কেহ তাহাকে খুঁজিতে পাইবে না। ধূলি মলিন অন্ধকারের কোঠরে একাকিনী বসিয়া উত্তপ্ত নিঃশ্বাস ফেলিতে ফেলিতে কুহু তীব্র প্রতিহিংসায় চিন্তায় মনের বলগা ছাড়িয়া দিল। তাহার ইচ্ছা হইল রাজাকে গিয়ে সংবাদ দিবে। অগ্নিবর্মার হাত ধরিয়া ব্যভিচাররতা রানীকে ধরাইয়া দিবে। কিন্তু তাহাতে বজ্রের প্রাণনাশ অনিবার্য। কুহু রুদ্ধ বীর্য সর্পিণীর মতো সারা রাত্রি তর্জন করিতে লাগিল। তৃতীয় প্রহরে ভেরি বাজিয়া গেলে কুহু নিঃশব্দে উঠিয়া গুপ্তকক্ষের বাহিরে আসিল। রাত্রি শেষ হইয়া আসিতেছে। রাজপুরীর অলিন্দে শীতল বায়ু প্রবাহিত হইতেছে। চারিদিকে গাঢ় তমিস্যা, একটি দ্বীপও জড়িয়ে নাই। নিজের দ্বারের কাছে আসিয়া কুহুর সন্তর্পণে হাত দিয়া অনুভব করিল দ্বার খোলা। সে কক্ষে প্রবেশ করিল। কিছুক্ষণ নিষ্পন্দ ভাবে অন্ধকারে দাঁড়াইয়া শুইল। শয্যা হইতে একজনের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ আসিতেছে। কুহু দ্বার বন্ধ করিয়া দিল। ঘরের কোণে গিয়া কম্পিত হস্তে প্রদীপ জ্বালিল। তারপরে ছুটিয়া গিয়া শয্যার পাশে দাঁড়াইল। বজ্র চক্ষু মুদিয়া শুইয়া আছে। ধীরে ধীরে তাহার নিঃশ্বাস পড়িতেছে। কুহু তাহার বাহু ধরিয়া নাড়াইল। কানে কানে নাম ধরিয়া ডাকিল, মধুমথন। বজ্র কিন্তু জাগিল না। ইহা কি নিদ্রা, না মাদকজাত মোহাচ্ছন্নতা? বজ্রের সর্বাঙ্গে দৃষ্টি বুলাইয়া কুহুর কিছুই বুঝিতে বাকি রহিল না। বল্লী না দেখিয়াও যেন অনুমান করিয়াছিল তাহা সত্য। কুহুর দন্তে অধর কাটিয়া রক্তাক্ত করিল। একদিকে রাত্রি ফুরিয়া আসিতেছে। রানী চলিয়া গিয়াছে বটে, কিন্তু আবার কখন তাহার কি মতি হইবে কে জানে। কুহু ত্বরান্বিত হইয়া বজ্রের পরিচর্যা আরম্ভ করিল। মারণ উচাটন বশীকরণের যেমন ঔষধ ও প্রক্রিয়া আছে, তাহার প্রতিষেধক ওষুধ প্রক্রিয়াও আছে। কুহু বজ্রের মাথায় শীতল জল দিল। সিক্ত বস্ত্র দিয়া বক্ষস্থল মুছাইয়া দিল। আরও নানা প্রক্রিয়া করিল। অবশেষে বজ্রের রক্তাভ চক্ষু মেলিয়া চাহিল। তাহার দেহ মনের জড়তা কাটিয়া আরও কিছুক্ষণ গেল। সে উঠিয়া চারিদিকে চাহিয়া বলিল, আমি এখানে কেন? কুহু তাহার গলা জড়াইয়া কানে কানে বলিল, তুমি রাজপুরীতে এসেছিলে, মনে নেই? আমার বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলে। বজ্র স্মরণ করিবার চেষ্টা করিয়া বলিল, ঘুমিয়ে পড়িয়াছিলাম, কিন্তু। কুহু বলিল, তারপর বোধহয় স্বপ্ন দেখছিলে। ও কথা ভুলে যাও। রাত আর নেই, চলো
তোমাকে কোষণ্ড ঠাকুরের ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসি। কোদণ্ড ঠাকুর? চলো। কুহুর হাত ধরিয়া বজ্র ঘাটে আসিল। পূর্বাকাশে তখন উষার উদয় হয় নাই। শুকতারা প্রদীপ্ত মণিখণ্ডবৎ দপ দপ করিতেছে। কুহু বজ্রকে ডিঙিতে বসাইল, হাতে বৈঠা ধরিয়া দিল। বজ্র যন্ত্রবৎ বৈঠা টানিতে লাগিল। তাহারা যখন কোদণ্ড মিশ্রের কুঠিরে পৌঁছিল, তখন তাহার ঘরে প্রদীপ জ্বলিতেছে। তিনি উষ্ণ মস্তিষ্কে কুঠিরের মধ্যে পদচারণা করিতেছেন। এই এক অহরাত্রের মধ্যে বৃদ্ধের দেহ আরও শীর্ণ হইয়া গিয়াছে। চক্ষু ও গণ্ডদ্বয় কোটর প্রবিষ্ট, চক্ষে জরাক্রান্ত দৃষ্টি। বজ্রকে দেখিয়া তিনি দুই হস্ত উৎক্ষিপ্ত করিয়া বলিয়া উঠিলেন, বজ্র, তুমি কোথায় গিয়েছিলে বৎস? তোমাকে খুঁজে না পেয়ে আমি ভেবেছিলাম আমার সমস্ত আয়োজন বুঝি পণ্ড হলো। কোথায় ছিলে তুমি? বজ্র নিরুত্তর রহিল। কোদণ্ড মিশ্র কুহুর পানে চাহিলেন। কুহু তাহার কাছে সরিয়া গিয়া রস্য কণ্ঠে ব্যাপার বুঝাইয়া দিল। নিজের অভিসন্ধিটুকু গোপন রাখিয়া বাকি সব সত্য কথা বলিল। শুনিয়া কোদণ্ড মিশ্র বিস্ফারিত নেত্রে বজ্রের পানে চাহিলেন। বলিলেন, কি বিপত্তি! যদি ধরা পড়ত, যদি প্রকৃত পরিচয় প্রকাশ হয়ে পড়ত! কিন্তু যাক, বাঘিনীর কবল থেকে ফিরে এসেছে, এই যথেষ্ট। বজ্র, এখন থেকে তুমি আর কোথাও যাবে না। সময় পূর্ণ না হওয়া পর্যন্ত সর্বদা এখানে থাকবে। কুহু, তুমিও আর অবরোধে ফিরে যেও না। বাঘিনী তোমাকে পেলে নিশ্চয়ই হত্যা করবে। কুহু প্রজ্বলিত চক্ষে বলিল, আমি ফিরে যাব। এমনভাবে লুকিয়ে থাকবো যে রানীর সাধ্য নেই আমাকে খুঁজে বার করে। কোকবর্মা রানীকে চুল ধরে টেনে নিয়ে যাবে। নিজের চোখে দেখব, তবে আমার বুক ঠান্ডা হবে। বজ্রের কাছে গিয়ে বলিল, আমাবস্যার পরদিন রাজপুরীতে আবার দেখা হবে। কুহু চলিয়া গেল। বজ্র বাহিরে আসিয়া ভাগীরথীর তীরে দাঁড়াইল। নদীর ওপারে চক্রপাক পক্ষের ন্যায় ঈষৎ রক্তিমা দেখা দিয়েছে। আরেকটি নতুন দিনের সূচনা হইতেছে। সেদিকে চাহিয়া চাহিয়া বজ্রের মস্তিষ্কের কুজ্ঝটিকা কাটিয়া গেল। তাহার মনে হইল, সেই যে বটেশ্বর ও বিম্বাধরের সঙ্গে সে ভ্রমণে বাহির হইয়াছিল, তাহার পর 1 যুগ কাটিয়া গিয়াছে। সূর্যোদয় হইলে বজ্র স্নান করিয়া জলে নামিল। গঙ্গার স্নিগ্ধ শীতল জলে অবগাহন করিয়া তাহার দেহ মন সুস্থ হইল। এতক্ষণে সে লক্ষ্য করে নাই, 2 হাতে সবেগে গাত্রমার্জন করিতে করিতে তাহার চোখে পড়িল বাম হস্তের কনিষ্ঠ আঙ্গুলিতে একটি অঙ্গুরীয়, সোনার অঙ্গুরীয়, মাঝখানে গাঢ় নীল একটি মণি। বজ্র ভূকুঞ্চিত করিয়া অনেকক্ষণ অঙ্গুরীটি নিরীক্ষণ করিল। কোথা হইতে আসিল এই অঙ্গুরীয়? কে পরাইয়া দিল? গত রাত্রে তাহার স্বপ্নের সঙ্গে বাস্তবের এমন অবিচ্ছেদ্য জড়াজড়ি হইয়া গিয়াছিল যে কিছুতেই সে ধরিয়া ছুটিতে পারিতেছিল না। কিন্তু এই আংটিটি নিশ্চয়ই স্বপ্ন নয়। আংটির দিকে চাহিয়া তাহার মনে হইল, ইহার সহিত যেন একটা অজ্ঞাত অসুচিতার স্পর্শ লাগিয়া আছে। সে আংটি খুলিয়া জলে ফেলিয়া দিতে উদ্যত হইল, কিন্তু ফেলিতে গিয়া সে থামিয়া গেল। আংটি এত সুন্দর, তাহার নীলবর্ণ মণি হইতে এমন অপূর্ব জ্যোতি বিকীর্ণ হইতেছে যে তাহার জলে ফেলিয়া দিতে পারিল না। বিশেষত মূল্যবান কোনো বস্তু নষ্ট করা তার প্রকৃতি বিরুদ্ধ। সে একটু চিন্তা করিয়া আবার উহা অঙ্গুরিতে পরিধান করিল। স্নান শেষে সে সংকীর্ণ সিঁড়ি দিয়া উপরে আসিল এবং সিক্ত বস্ত্রে গঙ্গার কুঠির সম্মুখে উপস্থিত হইল। আজও বুড়ির কাঞ্চনায় হাটে গিয়েছে। গঙ্গায় পা ছড়াইয়া বসিয়া সরিতার পাঁচ পড়িতেছিল। হাসি মুখে উঠিয়া শুষ্ক বস্ত্র আনিয়া দিল। ধামিতে মুড়ি, শশা, কলা, গুড়, নারিকেল আনিয়া সম্মুখে রাখিল। অর্ধমূর্তিত চক্ষে খাইতে খাইতে বজ্র বলিল, গঙ্গা, তোমার জন্য একটা জিনিস এনেছি। কি জিনিস? গঙ্গা উৎসুক আনন্দে চাহিল। বজ্র আংটি খুলিয়া তাহার হাতে দিল।
আংটি হাতে লইয়া গঙ্গার মুখে অপূর্ব ভাবব্যঞ্জন ফুটিয়া উঠিল। ভয়, সম্ভ্রম, আনন্দ, সংকোচ ক্ষণকালের জন্য তাহার নির্বাক করিয়া দিল। তারপর সে রুদ্ধশ্বাসে বলিল, এ আমার জন্য এনেছ? এত সুন্দর আংটি, হে নিয়ে আমি কি করব? বজ্র বলিল, এখন রেখে দেবে। যখন তোমার বিয়ে হবে তখন এই আংটি বিক্রি করে অনেক টাকা পাবে। সেই টাকা দিয়ে তুমি আর তোমার বর সুখে স্বাচ্ছন্দ্যে ঘরকন্যা করবে। লজ্জায় আহ্লাদে গঙ্গার মুখখানি সিন্দুর বর্ণ ধারণ করিল। আমাবস্যার পরদিন প্রত্যুষে কর্ণ সুবর্ণের অধিবাসীরা শয্যা ত্যাগ করিয়া পূর্বেই শুনিল রাজপথ দিয়া টঙ্কা বাজিতে বাজিতে একদল পদাতিক সৈন্য চলিয়াছে। সকলের দ্বার গবাক্ষ খুলিয়া দেখিতে লাগিল। পথ দিয়া দীর্ঘ সর্পিল সেনাদল চলিয়াছে। তাহাদের পৃষ্ঠে চর্ম, হস্তে শল্য, কটিবন্ধে তরবারি। তাহারা রাজপ্রাসাদের দিকে চলিয়াছে। সেনাদলের অগ্রভাগে একটি সুসজ্জিত রথ, রথের ছত্র নাই, মুক্ত রথে পাশাপাশি বজ্র ও কোদণ্ড মিশ্র দাঁড়াইয়া আছে। কোদণ্ড মিশ্র শীর্ণ হস্তে অশ্বের রশি, তিনি রথ চালাইতেছেন। তাহাকে দেখিয়া মনে হয় শুষ্ক প্রাণশক্তির বলে তিনি দাঁড়াইয়া আছেন, কিন্তু তাহার চক্ষে বিজয়ের গর্ব পরিস্ফুট। তাহার পাশে বহু বাহুবদ্ধ করিয়া বজ্র দাঁড়াইয়া আছে। বজ্রের মাথায় ধাতুময় শিরস্থান, বক্ষে বর্ম, মুখে বজ্র কঠোর দৃঢ়তা। সে অচঞ্চল চক্ষে সম্মুখের দিকে চালিয়ে আছে। রথের অগ্রে অষ্টবিষ্ট কোকবর্মা, সে কদাকার মুখে বিকৃত ভঙ্গিমা লইয়া অশ্বপৃষ্ঠে বসিয়া আছে। দেহে লৌহ জালিকা, হস্তে বিনিশ্চক্রান্ত অসি। সে দক্ষিণে বামে মর্কট চক্ষু ফিরাইয়া পথি পার্শ্বস্থ জনগণের মুখভাব পর্যবেক্ষণ করিতেছে। যেন মুখ দেখিয়া তাহাদের মনের ভাব নির্ণয়ের চেষ্টা করিতেছে। সর্বাগ্রে শাসন ডিন্ডিম ধ্বনিত করিয়া ঘোষক পদব্রজে চলিয়াছে। চলিতে চলিতে ডিন্ডিম থামাইয়া উচ্চ কণ্ঠে ঘোষণা করিতেছে, নগরবাসীগণ অবহত হও, অগ্নিবর্মার কালান্ত হইয়েছে। কিন্তু গৌড়ের সিংহাসন শূন্য নয়। পুরুষ ব্যাঘ্র মহারাজ শশাঙ্ক দেবের পৌত্র, অমিত বীর্য মহারাজ মানবদেবের পুত্র, পরম ভট্টারক শ্রী মন্মথ রাজ বজ্রদেব তাহার পিতৃপুরুষের সিংহাসনে আরোহণ করলেন। তোমরা মহারাজ বজ্রদেবের জয় ঘোষণা করো। নাগরিকরা কিন্তু জয় ঘোষণা করিতেছে না, তারা উৎসুক নেত্রে শোভাযাত্রা নিরীক্ষণ করিতেছে, কিন্তু এই পরিবর্তিত ব্যাপারে নিজেদের অংশ ভাগ মনে করিতেছে না। কোন রাজা মরিল, কোন নতুন রাজা আসিল, এই বিষয়ে তাহাদের কৌতূহল থাকিতে পারে, কিন্তু তদধিক কিছু নয়। কে যাইবে রাজা মহারাজের ব্যাপারে মাথা গলাইতে? নিরুপদ্রব বাঁচিয়া থাকিতে পারিলেই যথেষ্ট। জনগণের মধ্যে কেবল একদল লোক এই আকস্মিক ঘটনাস্পদে হতবুদ্ধি হইয়া পড়িয়াছিল। তাহারা জয়নাগের দল। জয়নাগের ষড়যন্ত্র প্রায় সম্পূর্ণ হইয়া আসিয়াছিল। সাধারণ যাত্রিকের বেশে তাহারা দলের 5-6 জন যোদ্ধা কর্ণসুবর্ণে প্রবেশ করিয়াছিল। স্বয়ং জয়নাগ ছদ্মবেশে উপস্থিত ছিলেন। গৌড়ের সেনাপতিরা সে সময় দণ্ডভুক্তির সীমান্ত ফিরিয়া বসিয়া জয়নাগের গতিরোধের চেষ্টা করিতেছিল। চতুর জয়নাগ সেই অবকাশে জলপথে কর্ণসুবর্ণে প্রবেশ করিয়া রাজ্যের কেন্দ্রস্থান অধিকার করিবার কৌশল করিয়াছিলেন। গৌড়ের সেনাপতিগণ যতক্ষণে সংবাদ পাইয়া রাজধানী রক্ষার জন্য ফিরিবে, ততক্ষণে পশ্চাৎ হইতে আক্রান্ত এবং সম্মুখে প্রতিবন্ধ হইয়া ইতস্তত হতভম্ব হইয়া যাইবে। জয়নাগের এই কূটকৌশল কার্যে পরিণত হইতে আর 2-4 দিন মাত্র বিলম্ব ছিল। সহসা এই নতুন সংস্থার উদ্ভব হইয়া তাহাকে বিচলিত করিয়া তুলিল। সে যাই হোক, কোকবর্মা সৈন্যদল ডঙ্কা বাজাইতে বাজাইতে রাজপুরীর সম্মুখে উপস্থিত হইল। অগ্নিবর্মার মৃত্যুর সংবাদ রাজপুরীতে গোপন ছিল না। রক্ষী প্রতিহার দৌবারিক যে যেখানে ছিল পলায়ন করিয়াছিল। তৎপরিবর্তে কোদণ্ড মিশ্রের
সংগৃহীত 200 পর্ণ যোদ্ধা পুরো দ্বার রক্ষা করিতেছিল। ইহারা খসপুকস হুন জবন শ্রেণীর যোদ্ধা। ইহাদের দেশ নাই, জাতি নাই, যে বেতন দিবে তাহার জন্য যুদ্ধ করিবে। ইহারা দুর্ধর্ষ যোদ্ধা, যাহারা বেতন লইয়াছে তাহার সহিত বিশ্বাসঘাতকতা করে না। কোদণ্ড মিশ্রের অবজ্ঞায় তারা তরুণ দ্বার খুলিয়া দিল। কোকবর্মা সদল বলে পুরভূমিতে প্রবেশ করিল এবং 50 জন বাছা বাছা অনুচর লইয়া অন্তঃপুর অভিমুখে ধাবিত হইল। আর সকলে পুরী লুণ্ঠন করিতে আরম্ভ করিল। চিৎকার, আর্তনাদ, হুড়োহুড়ির শব্দে রাজপুরী পূর্ণ হইয়া উঠিল। কোদণ্ড মিশ্র বজ্রকে লইয়া রাজভবনের একদিকে চলিলেন। খসপুকসদের কয়েকজন প্রধান যোদ্ধা রক্ষী রূপে তাহাদের সঙ্গে চলিল। কোদণ্ড মিশ্র রাজার প্রমোদ ভবনে উপনীত হইলেন। লুণ্ঠনকারীরা এখন এদিকে আসে নাই। কেবল একজন পুরুষ প্রমোদ ভবনের দ্বারে দাঁড়াইয়া আছে। সে রাজার অন্তরঙ্গ অর্জুন সেন। তাহার কেশকলাপ সুবিন্যস্ত, চক্ষু দুটি উজ্জ্বল, বাষ্পস্ফুল। অর্জুন সেন প্রফুল্ল মুখে বলিল, আর্য কোদণ্ড মিশ্র, আমার প্রণাম গ্রহণ করুন। মহারাজের জয় হোক। কোদণ্ড মিশ্র বলিলেন, অগ্নিবর্মার দেহ কোথায়? এই যে, আসুন। অর্জুন সেন অগ্রবর্তী হইয়া তাহার ভিতরে লইয়া গেল। বিশাল ভবন শূন্য, ছায়ান্ধকার। রাত্রির ক্লেদ যেন এখনো তাহার বাতাসে লাগে নাই। কোথাও পলাতক শুভানন্দী দেহচ্যুত রঙ্গিন উত্তরীয় রক্তরেখার ন্যায় পড়িয়া আছে। কোথাও স্খলিত নূপুর গড়াগড়ি যাইতেছে। কৃষ্ণবর্ণ শিলাকুট্টুমের ওপর শুভ্র বস্ত্রাচ্ছাদিত একটি শব। অর্জুন সেন বস্ত্রের প্রান্ত তুলিয়া দেখাইল। মৃত্যুর কঠিন স্পর্শে অগ্নিবর্মার কামনা বিধ্বস্ত দেহ চিরতরে স্থির হইয়াছে। বজ্র একবার সেই দিকে চাহিয়া চক্ষু ফিরাইয়া লইল। কোদণ্ড মিশ্র কিয়ৎকাল মৃত মুখের উপর দৃষ্টি রাখিয়া বিতৃষ্ণ সূচক মুখভঙ্গি করিলেন। তারপর রক্ষীদের বলিলেন, মৃতদেহ গঙ্গার জলে নিক্ষেপ করো, হয়তো সদ্গতি হবে। অগ্নিবর্মার দেহ প্রাকার শীর্ষ হইতে ভাগীরথীর জলে নিক্ষিপ্ত হইল। বজ্র ভাবিল, তাহার পিতার দেহ এই পথে গিয়াছিল। গৌড় রাজভবনের রাজপুরী হইতে নির্গমনের ইহাই বুঝি একমাত্র পথ। অতঃপর সকলে সভাগৃহে আসিলেন। ওদিকে রাজ অবরোধে যে বিভৎস ব্যাপার চলিতেছিল তাহার বর্ণনা নিষ্প্রয়োজন। বেলা দ্বিপ্রহরে কোকবর্মা ও তার সৈন্যদল লুণ্ঠন কার্য শেষ করিয়া লুণ্ঠিত দ্রব্য পুরো প্রাঙ্গণে রক্ষণ করিল। রানী শিখরিণীকে দোলায় তুলিল। তারপর বিদায় গ্রহণের পূর্বে কোকবর্মা কোদণ্ড মিশ্রের সহিত সাক্ষাৎ করিতে আসিল। কার্যসিদ্ধির দম্ভে তাহার কদর্য মুখ আরো কদর্য আকার ধারণ করিয়াছে। মদমত্ততার বশে দেহ টলিতেছে। সে উচ্চ বিকৃত কণ্ঠে হাস্য করিয়া বলিল, ঠাকুর, আমার কাজ শেষ হয়েছে, এবার আমি চললাম। তোমার রাজা আর তুমি মনের সুখে রাজত্ব করো, বলিয়া আবার ধৃষ্টতা ভরা হাসি হাসিল। কোকবর্মাকে দেখিয়া বজ্রের অন্তর দুঃসহ ঘৃণায় ভরিয়া আসিয়াছিল। নরকের পশুটাকে পদাঘাত করিয়া প্রবল ইচ্ছা দমন করিয়া সে মুখ ফিরাইয়া বাতায়নের সম্মুখে গিয়া দাঁড়াইল। কোকবর্মা বোধহয় কোদণ্ড মিশ্র ও বজ্রের নিকট বহু প্রশস্তি ও চাটুক বসন আশা করিয়াছিল, কিন্তু বজ্রকে মুখ ফিরাইয়া চলিয়া যাইতে দেখিয়া তাহার ক্ষুদ্র চক্ষু ক্রোধে জ্বলিয়া উঠিল। সে সাপদের ন্যায় 10 নিষ্ক্রান্ত করিয়া বলিল, কুকুরের মাথায় রাজছত্র কতদিন থাকে দেখব। বজ্র বিদ্যুৎ বেগে ফিরিয়া দাঁড়াইল, কিন্তু কোকবর্মা উচ্চ ব্যঙ্গহাস্য করিতে করিতে দ্রুত পদে সভাগৃহে ছাড়িয়া চলিয়া গেল। তাহার মনে যতই করল থাক, বজ্রের সহিত বাহুযুদ্ধে প্রবৃত্ত হইবার দুঃসাহস তাহার নাই। 2 দণ্ডের মধ্যে কোকবর্মার দল রাজপুরী ত্যাগ করিল। কোদণ্ড মিশ্রের সৈন্যদল তখন পুরী রক্ষার ভার লইল। তোরণে প্রাকার শীর্ষে সর্বত্র ধনুর্ধর রক্ষীগণ পাহারা দিতে লাগিল। সভাগৃহে বজ্র ও কোদণ্ড মিশ্রের ভিন্ন আর কেহ ছিল না।
একটি রমণী দ্বারের নিকট উঁকি মারিল। বজ্র অমনি ছুটিয়া গিয়া তাহার হাত ধরিল। কুহু, তুমি কোথায় ছিলে? কুহু হাসিয়া বলিল, লুকিয়েছিলাম। তারপর নতজানু হইয়া কীতাঞ্জলিপুট বলিল, শ্রীমৎ মন্মথ রাজ বজ্রদেবের জয় হোক। বজ্রের মুখ কঠিন হইল। সে কুহুকে হাত তুলিয়া কি বলিবার উপক্রম করিতেছিল, কোদণ্ড মিশ্র আসিয়া বলিলেন, কুহু, ভালোই হলো, এখনই রাজার অভিষেক হবে, আজই অভিষেক করব, তুমি ব্যবস্থা করো। কুহু সবিস্ময়ে বলিল, সে কি ঠাকুর, লোকজন কই, সভাসদ কই, কার সাক্ষাতে অভিষেক হবে? কোদণ্ড মিশ্র বলিলেন, আমি নগরে খবর দিয়েছি, প্রধান নাগরিকেরা এক্ষুনি আসবে, যদি না আসে তবু আমি একাই অভিষেক করব। ভালো, বলিয়া কুহু অভিষেকের ব্যবস্থা করিতে গেল। প্রধান নাগরিকেরা আসিলেন না, কেহই আসিল না। কোদণ্ড মিশ্র কয়েকজন রক্ষীকে ডাকিয়া রাজসভায় সমবেত করিলেন। অবরোধে যে কয়েকজন প্রৌঢ় নারী অবশিষ্ট ছিল, তাহারা আসিয়া হুলুধ্বনি করিল, লজ্জাঞ্জলি ছড়াইল, কুহু স্বাক্ষরধ্বনি করিল। কোদণ্ড মিশ্র বজ্রের ললাটে লাল শিখা পরাইয়া দিলেন। বজ্র পিতৃপুরুষের সিংহাসনে বসিল। এভাবে অভিষেকের হাস্যকর অভিনয় সম্পন্ন হইল। সভা আবার শূন্য হইল। কোদণ্ড মিশ্র সভাগৃহের এক প্রান্তে একটি বেদিকার উপর শয়ন করিলেন। বৃদ্ধের মনের অবস্থা অনুমান করা যায় না, কিন্তু দেহ যে ক্লান্তির শেষ সীমায় পৌঁছাইয়াছে তাহার সন্দেহ নাই। গত ৩-৪ দিন যাবৎ তিনি অন্ন জল গ্রহণ করে নাই, নিদ্রাও যান নাই। এক সর্বগ্রাসী ভাবনা তাকে আবিষ্ট করিয়া রাখিয়াছে। চিংড়ি চক্ষু মুদিত করিয়া বেদিকার উপর শয়ন করিলেন। সভাগৃহের অন্য প্রান্তে বসিয়া কুহু ও বজ্র নিম্নস্বরে কথা বলিতেছিল। বজ্র জিজ্ঞাসা করিল, ভালো নয়, যেন কদলী বনে এক পাল বুনো হাতে ঢুকেছিল। আর রানী? কুহু মলিন মুখে বলিল, রানীকে কোকবর্মা ধরে নিয়ে গেছে। ভেবেছিলাম আমার আনন্দ হবে, কিন্তু দেহে কান্না এলো। বজ্র সহসা বলিল, কুহু, চল এবার পালিয়ে যাই। কুহু বিস্ফারিত চক্ষে চাহিয়া বলিল, সে কি, কোথায় পালিয়ে যাবেন? সেখানে হোক, রাজা তো হলাম, আর কি? বলিয়া বজ্র একটু তিক্ত হাসিল। কিন্তু কিন্তু এখনো যে সব বাকি। থাক বাকি। সত্যি বলছি কুহু, আমার রাজা হওয়ার স্বাদ মিটে গেছে। নাগরিক জীবনে ঘৃণা জন্মেছে। এ জীবনযাত্রা আমার জন্যে নয়, আমি চলে যেতে চাই। কুহু গালে আঙ্গুলি রাখিয়া চিন্তা করিল। বজ্রের মুখের ওপর গুপ্ত স্নেহদৃষ্টি বুলাইল। শেষে কোদণ্ড মিশ্রের দিকে মাথা নাড়িয়া বলিল, কিন্তু উনি? আপনি যদি চলে যান ওর কি অবস্থা হবে? বজ্র নিঃশ্বাস ফেলিয়া বলিল, সেই একটা কথা, ওর এই রাজা রাজা খেলা দেখে কৌতুক আর করুণা দুই অনুভব করছি, কিন্তু ওকে ছেড়ে যেতে পারছি না। বেলা ৩য় প্রহরে একজন গূঢ় পুরুষ সংবাদ লইয়া আসিল। বলিল, জয়নাক ৬,০০০ সৈন্য লইয়া রাজপুরীর দিকে আসিচ্ছেন। কোদণ্ড মিশ্র উঠিয়া বসিলেন। জয়নাক? গুপ্তচর জয়নাক সম্বন্ধে সামান্য যাহা সংবাদ পাইয়াছিল তাহা বলিল। শুনিয়া কোদণ্ড মিশ্র শূন্য দৃষ্টি চাহিয়া রহিলেন। অল্পকাল পরে দ্বিতীয় গুপ্তচর আসিল। সে সংবাদ দিল, কোকবর্মা জয়নাগের সঙ্গে যোগ দিয়েছে। দুইজনে একসঙ্গে পুরী অধিকার করতে আসছেন। কোদণ্ড মিশ্রের কণ্ঠ মধ্যে অস্পষ্ট একটি শব্দ হইল। তিনি ধীরে ধীরে আবার শয়ন করিলেন। সংকল্পিত কর্মে সহসা অপ্রত্যাশিত বাধা পাইয়া জয়নাক চারিদিকে গুপ্তচর প্রেরণ করিয়াছিলেন। তাহারা যে সংবাদ লইয়া আসিল তাহাতে তিনি যথেষ্ট আশ্বস্ত হইলেন। বজ্রদেব নামক এক যুবক নিজেকে মানবদেবের পুত্র বলিয়া পরিচয় দিয়া অগ্নিবর্মাকে হত্যা করিয়াছে এবং নিজে রাজা হইয়া বসিয়াছে। তাহার পৃষ্ঠপোষক কেবল কোদণ্ড মিশ্র নামধারী এক বৃদ্ধ ব্রাহ্মণ এবং ২০০ সেনার অধিনায়ক কোকবর্মা। কোকবর্মার পরিচয় জয়নাক পূর্বেই সংগ্রহ করিয়াছিলেন। তাহার ২,০০০ সৈন্য ব্যতীত আর কোনো রাজকীয় সেনা দল উপস্থিত কর্ণসুবর্ণে নাই। কোকবর্মার সেনাদল উত্তম যোদ্ধা বটে, কিন্তু কোকবর্মা স্বয়ং অতি হীন চরিত্র ব্যক্তি। উপযুক্ত উৎকোচন পাইলে সে যুদ্ধ করিবে না,
তারপর জয়নাগ সংবাদ পাইল কোকবর্মা রাজপুরী লুটপাট করিয়া সসৈন্যে নগরের বাহিরে চলিয়া যাইতেছে। জয়নাগ এই বিচিত্র সংবাদে উদ্বিগ্ন হইলেন। কোকবর্মা কোথায় যাইতেছে, কি জন্য যাইতেছে বুঝিতে পারিলেন না। কিন্তু তিনি তড়িৎবর্মার কূটনীতিজ্ঞ ব্যক্তি, তিনি তৎক্ষণিক কোকবর্মার নিকট দূত পাঠাইলেন। কর্ণসুবর্ণে কোকবর্মার বাসভবন ও সেনানিবাস ছিল। দূত সেখানে না গিয়ে নগরের উত্তর তোরণের নিকট কোকবর্মাকে ধরিল। জনস্তুতিতে উভয়ে কথা হইল। দূতের প্রস্তাব শুনিয়া কোকবর্মা পাপবুদ্ধি আবার জাগ্রত হইল। সে বলিল, জয়নাগের প্রস্তাবে আমি সম্মত। তিনি যে গৌড় গ্রাস করবেন তা আগেই জানতাম, তাই সময় থাকতে কর্ণসুবর্ণ ছেড়ে যাচ্ছিলাম। কিন্তু তিনি যখন আমাকে তার সেনাপতির মধ্যে স্থান দিয়েছেন, তখন আমি তার সঙ্গে দলে যে কুকুরটাকে আমি সিংহাসনে বসিয়েছি তাকে আমি সিংহাসন থেকে নামিয়ে দেব। জয়নাগকে কোনো কষ্টই করতে হবে না। নিয়তির দ্বারা আকৃষ্ট হইয়া কোকবর্মা ফিরিয়া চলিল। ইতিমধ্যে জয়নাগের প্রকাশ্যভাবে নিজে সৈন্যদের সমবেত করিতে আরম্ভ করিয়াছিলেন। গোপনতার আর প্রয়োজন ছিল না। কোকবর্মা লুণ্ঠিত দ্রব্যাদি ও বন্দিনী রানীকে নিজ ভবনে পাহারার মধ্যে রাখিয়া জয়নাগের সঙ্গে যোগ দিল। জয়নাগ স্থির করিয়াছিল, নতুন রাজাকে শক্তি সংগ্রহ করিবার সময় দেওয়া হইবে না। গাছ শিকড় গড়িবার পূর্বেই তাহাকে উৎপাটিত করিতে হইবে। তিনি কোকবর্মাকে পার্শ্বে লইয়া সম্মিলিত সৈন্যদলের অগ্রে অশ্বপৃষ্ঠে চলিলেন। নগরের অধিবাসীগণ প্রাতঃকালে যেমন শোভাযাত্রা দেখিয়াছিল, অপরাহ্নেও তেমনই শোভাযাত্রা দেখিল। কেহ একটি অঙ্গুলি উত্তোলন করিল না। কুহু বজ্রকে রণসাজ পরাইয়া দিল। বুকে পিঠে লোহার সাজোয়া, মাথায় লোহার শিরস্থান, কটিতে তরবারি। পড়াইতে পড়াইতে কুহুর দুই চক্ষু জলে ভাসিয়া যাইতে লাগিল। এতদিনে পাপিষ্ঠা কুহু ভালোবাসিয়াছে, শুধু দেহের আসক্তিতে নয়, এই সরল স্বল্পবাগ অনাগরিক মানুষটি তাহার হৃদয় জয় করিয়া লইয়াছে। বাষ্পোচ্ছিষ্ট কণ্ঠে কুহু বলিল, চলো পালিয়ে যাই, কাজ নেই যুদ্ধে। বজ্র বলিল, আর হয় না, শত্রু আসছে, যুদ্ধ না দিয়া পালাইতে পারি না। কিন্তু লাভ কি? ওরা ৭,০০০, আমরা মাত্র ২০০ জন। তবু যুদ্ধ করতে হবে। যতক্ষণ একজন সৈনিক যুদ্ধ করতে প্রস্তুত থাকবে ততক্ষণ আমাকে যুদ্ধ করতে হবে। তাছাড়া কোদণ্ড মিশ্র আছেন। এ আমার যুদ্ধ নয়, কোদণ্ড মিশ্রের যুদ্ধ। তিনি যতক্ষণ আজ্ঞা না দিচ্ছেন ততক্ষণ লড়তে হবে। বজ্র তোরণের দিকে চলিল। তোরণ দ্বার বন্ধ। তাহার ছায়া তলে ৫০ জন যোদ্ধা প্রস্তুত হইয়া দাঁড়াইয়াছিল, কিন্তু তাহাদের মুখে চোখে যুদ্ধের উদ্দীপনা ছিল না। বজ্রের সসজ্জন মূর্তি দেখিয়া তাহারা হর্ষধ্বনি করিয়াও ছিল। একজন অধিনায়ক সম্মুখে আসিয়া সসম্ভ্রমে প্রশ্ন করিল, জয়নাগ আক্রমণ করতে আসছে, এ কথা কি সত্য? বজ্র বলিল, সত্য। তোমরা তোরণদ্বার বন্ধ রাখো, কিন্তু এমনভাবে বন্ধ রাখো যাতে সহজে খোলা যায়। যে আজ্ঞা। বজ্র তখন প্রাকারের ওপর উঠিল। আকৃষ্ট ধনুর ন্যায় অর্ধচক্রাকৃতি প্রাকার, তাহার ওপর ১৫০ সৈন্য যথেষ্ট নয়। তথাপি তাহারা প্রসারিত হইয়া সতর্কভাবে অবস্থান করিতেছে। শত্রু বিনা বাধায় প্রাকার উত্তীর্ণ হইতে পারিবে না। বজ্র সমস্ত পরিদর্শন করিয়া বুঝিল, ইহার অধিক আত্মরক্ষার ব্যবস্থা সম্ভব নয়। কিন্তু একটা দিক এখনো অরক্ষিত আছে। রাজপুরীর পশ্চাতে স্নানঘাট অরক্ষিত। শত্রু সেই দিক দিয়া প্রবেশ করিবার চেষ্টা করিতে পারে। যদিও এই আশঙ্কা অমূলক, জয়নাগ এত অল্প সময়ের মধ্যে যথেষ্ট নৌকা সংগ্রহ করিতে পারে নাই। তবু সাবধান থাকা ভালো। ভদ্র ১০ জন সৈন্যকে ঘাট রক্ষার জন্য পাঠাইয়া দিল। যদি ওদিক দিয়ে আক্রমণ আসে তাহারা গতিরোধ করতে পারবে, অন্তত সংবাদ দিতে পারবে। তারপর সূর্যাস্ত হইতে যখন আর ২ দণ্ড বাকি আছে, তখন দূরে রাজপথের অন্য প্রান্তে জয়নাগের সৈন্যদল দেখা দিল। অগ্রে ২ অশ্বপৃষ্ঠে জয়নাগ ও কোকবর্মা, পিছনে ঘন সন্নিবিষ্ট সৈন্য সাম্মদ, যেন জাঙ্গাল ভাঙিয়া বন্যাস্রোত আসিতেছে।
তাহাদের সঙ্গে ভেরি তুরি নাই, কিন্তু বিপুল জনপ্রবাহের সঞ্চারণ শব্দ অবরুদ্ধ গর্জনের মতো শোনা যাইতেছে। বজ্র তরুণ শিষ্যের পাকারের ওপর দাঁড়াইয়াছিল। এই দৃশ্য দেখিয়া তাহার পক্ষে হর্ষোন্মোদনা নৃত্য করিয়া উঠিল। এই দৃশ্য যেন তাহার চিরপরিচিত। অন্তর্মুখ সূর্যের ছটায় সৈন্যদের পদদ্বয়ের ধুলো গৈরিক বর্ণ ধারণ করিয়া বিপুল বাহিনীর ঊর্ধ্বে কুণ্ডলিকিত হইতেছে। তাহার ভিতর দিয়া অস্ত্রের চকমকি, বহু বর্ণ কেতন পতাকার আন্দোলন। বজ্রে নিজের সমাসন্ন বিপদ ভুলিয়া গেল, ইহারা যে শত্রু তাহা ভুলিয়া গেল। তাহার কর্ণ মধ্যে রক্তের দ্রুত প্রবাহ ও ঝাঁঝর ঝল্লির মতো রণিত হইতে লাগিল। তীরোজ্জ্বল চক্ষে স্ফুরিত নাসাপুটে সে দাঁড়াইয়া দেখিতে লাগিল। তোরণ হইতে অনুমান 300 হস্ত দূরে আসিয়া জয়নাক অশ্বস্থগিত করিল। দক্ষিণ হস্ত উত্তোলন করিয়া সৈন্যদের ইঙ্গিত করিল তাহারা দাঁড়াইল। জয়নাক কোকবর্মার সহিত কথা বলিতে লাগিলেন। উভয়ের দৃষ্টি দুর্গের ওপর। কথা কইতে কইতে সৈন্যদের দিকে পিছন রাখিয়া দুই আরোহী সম্মুখে অগ্রসর হইলেন। বজ্র তরুণ শিষ্য হইতে দেখিতেছিল। আশারূঢ় ব্যক্তিদ্বয়ে কি কথা কইতেছে সে শুনিতে পাইল না, কিন্তু কোকবর্মাকে চিনিতে পারিল। অন্য ব্যক্তি নিঃসন্দেহে জয়নাক। বজ্রের চোখের দৃষ্টি কঠিন হইয়া উঠিল। তরুণ শিষ্যের যোদ্ধারা ধনুতে তীর যোজন করিয়া অপেক্ষা করিতেছিল। এখন শত্রু বহু দূরে। তীর নিক্ষেপ করা তীরের অপব্যবহার মাত্র। সকলে রুদ্ধশ্বাসে প্রতীক্ষা করিতেছে। বজ্র একজন নায়কের কাছে ডাকিল। অশ্বারূঢ় ব্যক্তিকে নির্দেশ করিয়া প্রশ্ন করিল, ওরা এখান থেকে কত দূরে বলতে পারো? নায়ক বিচার করিয়া বলিল, 250 হাতের কম হবে না। বজ্র বলিল, ভালো, আমাকে একটা ধনু দাও। নায়ক বিস্তৃত চক্ষে তুলিয়া বলিল, এত দূর থেকে? বজ্র বলিল, একটা ভালো ধনু দাও। অন্য যোদ্ধারা আসিয়া নিজ নিজ ধনু বজ্রকে দেখাইল। বজ্র একটি শৃঙ্গ ধনু বাছাইয়া লইল। ধনু মুষ্টি লৌহের, 2 শীর্ষে শৃঙ্গ, চতুর্হস্ত প্রমাণ ধনু, তাহাতে মৃগতন্তুর ছিলা। বজ্র ধনুর গুণ খুলিয়া তাহার টান দিয়া গুণ পড়াইল। তারপর অতি যত্নে 2টি দ্বাদশমণ্ডী পরিমিত কঙ্কপত্রযুক্ত স্বর নির্বাচিত করিয়া লইল। অশ্বারোহীর 2 জন ইতিমধ্যে আরো নিকটে আসিয়াছে। তাহারা গভীরভাবে কোনো বিষয়ে আলোচনা করিতেছে, কিন্তু তাহার 102 হস্তে অধিক দূরে আছে। দুর্গ হইতে তীর নিক্ষেপ করিলে তাহাদের নিকট পৌঁছতে পারে, কিন্তু বিশেষ অনিষ্ট করিতে পারিবে না। বিশেষত জয়নাক ও কোকবর্মা উভয়ের দেহই লৌহ জালিকা আবৃত, তীর গায়ে পড়িলে বিদ্ধ করিতে পারিবে না। ঠিক 200 হস্ত পর্যন্ত আসিয়া জয়নাক অশ্ব সংযত করিলেন, যেন অবচেতন মনে তাহাকে সতর্ক করিয়া দিল, ইহার অধিক নিকটে যাওয়া নিরাপদ নয়। 2 অশ্ব পাশাপাশি দাঁড়াইল। 2 আরোহী প্রাসাদের দিকে চক্ষু তুলিলেন। বজ্র ইন্দ্রকোষের ছিদ্রমুখ দাঁড়াইয়া অপেক্ষা করিতেছিল। সে ধনুতে স্বরযোজন করিল। পাশে দাঁড়াইয়া নায়ক অন্য তীরটি ধরিয়াছিল। মৃদুস্বরে বলিল, কিন্তু এখনো 2 হস্ত অস্ত্র দূরে। বজ্র শুনিতে পাইল না। স্বরসন্ধান করিয়া ধীরে ধীরে গুণ আকর্ষণ করিল। কর্ণ পর্যন্ত গুণ আকর্ষণ করিয়া স্বর ছাড়াইয়া দিল। টঙ্কার শব্দ হইল, যেন এক ঝাঁক ভ্রমর একসঙ্গে গুঞ্জন করিয়া উঠিল। কোকবর্মা হাস্য করিতে করিতে কিছু বলিতেছিল। তাহার মুখের হাসি সহসা মিলাইয়া গেল। সে নিজের প্রতি দৃষ্টি ফিরাইয়া দেখিল, একটি তীরের পুঞ্জ তার বক্ষ হইতে বাহির হইয়া আছে। বজ্রের তীর তাহার লৌহ তালিকা ভেদ করিয়া বক্ষে প্রবেশ করিয়াছে। তাহা সে বুঝিতে পারিল না। তাহার কণ্ঠ হইতে একটা শুষ্ক হিংকার ন্যায় শব্দ হইয়া রইল। তারপর সে ঘোড়ার পিঠ হইতে চলিয়া পড়িয়া গেল। নরাধাম কোকবর্মা জানিতে পারিল না যে তাহার লালসা কলুষিত পঙ্কিল জীবনের অবসান হইয়াছে। জয়নাক কিন্তু নিমেষ মধ্যে ব্যাপার বুঝিয়াছিলেন। তিনি নিজের ঘোড়ার মুখ ঘুরিয়া পশ্চাৎ দিকে ঘোড়া ছুটাইয়া দিলেন। বজ্র 2য় স্বর লইয়া ধনুতে যোজনা করিয়াছিল, কিন্তু স্বরসন্ধান করিবার পূর্বেই জয়নাক লক্ষ্যের বাহিরে চলিয়া গেলেন।
তরুণ শেষে যাহারা বজ্রের এই অদ্ভুত লক্ষ্যভেদ দেখিয়াছিল তাহারা জয়ধ্বনি করিয়া উঠিল। সাধারণ ধনুকি 80 হস্ত পর্যন্ত তীর নিক্ষেপ করিতে পারে, মধ্যম ধনুকি 150 হস্ত পর্যন্ত করতে পারে, কিন্তু অসামান্য শক্তি না হইলে 200 হস্ত দূরস্থ শক্তিকে লৌহ চালিকা ভেদ করিয়া বধ করা অসম্ভব। যৌদ্ধগণের উৎসাহ শতগুণ বর্ধিত হইল। এমন ধনুর্ধরের পক্ষে যুদ্ধ করিয়া গৌরব আছে। বজ্র ধনু প্রত্যাপন করিয়া তরুণ শীর্ষ হইতে নামিয়া গেল। সে মনে বিশেষ কোনো উল্লাস অনুভব করিল না, কেবল ভাবিল রাজা হয়ে অন্তত একটা সৎকার্য করিয়েছি। ওদিকে কোকবর্মার তীরবিদ্ধ দেহ পথের ওপর পড়িয়াছিল, তাহার ঘোলাটা পলায়ন করিয়াছিল। শতহস্ত পশ্চাতে বিস্ময়াহত সেনাদলের সম্মুখে জয়নাগ নিজ অধীনস্থ সেনানীদের সঙ্গে পরামর্শ করিতেছিলেন। প্রাতাদের রক্ষীরা যত অল্প সংখ্যক হোক তাহারা যুদ্ধ করিবে, স্বেচ্ছায় তরুণ দ্বার খুলিবে না। জয়নাগের সঙ্গে হস্তি নাই, দ্বার ভাঙিয়া ফেলিবার উপযোগী যন্ত্র নাই, এখন কি কর্তব্য? ক্রমে সূর্যচক্র বালরেখা স্পর্শ করিল। রাত্রি আর বিলম্ব নাই। প্রাসাদের রক্ষী সৈন্যদের মুখের উদ্বিগ্নের ছায়া পড়িল। তাহারা নিম্নস্বরে নিজেদের মধ্যে জল্পনা করিতে লাগিল। রাত্রি হইলে প্রাসাদ রক্ষা করা কিরূপে সম্ভব হইবে? অন্ধকারে গা ঢাকিয়া শত্রু যদি 5 দিক দিয়া প্রাকারে উল্লঙ্ঘনের চেষ্টা করে, তবে তাদের নিবার উপায় কি? এবার তারা তরুণদ্বার খুলিয়া দিতে পারিলে আর রক্ষা নাই, পুরীর সকলকে মরিতে হইবে। বজ্র বদ্ধ তরুণদ্বারের সম্মুখে কুঞ্চিত ললাটে পদচারণ করিতেছিলেন। এমন সময় বাহিরে দূরে বহু জনের কোলাহল উত্থিত হইল। কোলাহল ক্রমশ কাছে আসিতেছে। তরুণ শীর্ষ হইতে একজন যোদ্ধা ডাকিয়া বলিল, ওরা আক্রমণ করতে আসছে। নিচ হইতে একজন নায়ক প্রশ্ন করিল, কতজন? 300-400। একটা গো শকট ঠেলে দিয়ে আসছে, বোধহয় তরুণদ্বার ভাঙবার জন্য। বজ্র তরিতে প্রাকারের ওপর একবার দেখিয়া আসিল, তারপর নিম্নের দ্বার রক্ষীদের বলিল, তোমরা প্রস্তুত থাকো, ধনুর্বাণ রাখো, তরবারি নাও, আমি যা আদেশ করব তাই করবে। আক্রমণকারীরা কাছে আসিতেছে। তাহারা লক্ষান্তরে আসিলে প্রাকার হইতে নিক্ষিপ্ত স্বর তাহাদের মধ্যে গিয়া পড়িতে লাগিল। তাহারা বাম হস্তে বর্ম তুলিয়া লইয়া স্বর নিবারণ করিতে লাগিল। 2-4 জন হতাহত হইল, কিন্তু তাহাদের গতি রুদ্ধ হইল না। তরুণদ্বারের ভিতর হইতে 50 জন অধিবাসী যোদ্ধা অপেক্ষা করিয়া রহিল। তারপর শত্রুদল গোশকট ঠেলিয়া সবেগে দ্বারের ওপর আঘাত করিল। দ্বার অটুট রহিল বটে, কিন্তু বুঝিতে বিলম্ব হইল না যে বারংবার এরূপ আঘাত পাইলে দ্বার ভাঙিয়া পড়িবে। দ্বিতীয়বার গোশকট দ্বারের ওপর সবেগে প্রবাহিত হইল। তারপর বাহির হইতে উচ্চ পুরুষ কণ্ঠে আসিল, শোনো সবাই, তোমরা পুরী রক্ষা করতে পারবে না। যদি দ্বার খুলে দাও, যোদ্ধারা সকলে মুক্তি পাবে। জয়নাগ সকলকে নিজ সেনার মধ্যে স্থান দেবেন, কিন্তু যদি বাধা দাও, বাতি দিতে কাউকে রাখবো না। যদি ইষ্ট দাও চাও, দ্বার খুলে দাও। কিছুক্ষণ দ্বারের ওপর পক্ষ নীরব, কোনো শব্দ নাই। তারপর বজ্র তরবারি নিক্ষেপ করিয়া বলিল, দ্বার খুলে দাও। বজ্রের পশ্চাতে যে 50 জন রক্ষী ছিল, তাহারা প্রায় অভিপ্রায় বুঝিল। সকলে তরবারি দৃঢ় মুষ্টিতে ধরিয়া দাঁড়াইল। দ্বার খুলিয়া গেল। এত শীঘ্র দ্বারমোচনের জন্য শত্রু প্রস্তুত ছিল না। তাহারা ক্ষণকাল নিশ্চল হইয়া রহিল। এই অবকাশে বজ্র ও তার দল সিংহনাদ করিয়া তাহাদের উপর লাফিয়া পড়িল। অতর্কিত আক্রমণে প্রথমেই শত্রুদল অনেক সৈন্য কাটা পড়িল। তারপর প্রকৃত যুদ্ধ আরম্ভ হইল। বজ্রের পক্ষে 50, বিপক্ষে 300, কিন্তু বজ্র একা এমন মস্ত হাতির মতো যুদ্ধ করিল যে কেহই তাহার সম্মুখে দাঁড়াইতে পারিল না। তাহার সৈন্যগণ তাহার আদর্শে উদ্দীপ্ত হইয়া সিংহ বিক্রমে যুদ্ধ করিল। শত্রুপক্ষ যেন হতবুদ্ধি হইয়া পলাইতে আরম্ভ করিল। প্রায় অর্ধদণ্ড যুদ্ধ হইবার পর জয়নাগের দল গোশকট ফেলিয়া মূল সৈন্যদলে ফিরিয়া গেল। বজ্রের রক্ষী দল বিজয়োল্লাসে শকট টানিয়া ভিতরে আনিল এবং আবার তরুণদ্বারে ইন্দ্রকিলক আটাইয়া দিল। বজ্র সম্পূর্ণ অক্ষত দেহে ছিল। তাহার পক্ষে কয়েকজন যোদ্ধা অল্প বিস্তর আহত হইয়াছিল, কেহ মরে নাই।
সকলে মহোল্লাসে বজ্রকে ঘিরিয়া কলরব করিতে লাগিল। কিন্তু তাহাদের উল্লাস অধিকক্ষণ স্থায়ী হইল না। সূর্য অস্ত গিয়াছে, সন্ধ্যা ঘনাইয়া আসিতেছে। একজন প্রবীণ যোদ্ধা অগ্রে আসিয়া বজ্রকে সম্বোধন করিয়া বলিল, মহারাজ, আপনার মতো বীরের পাশে যুদ্ধ করতে আমরা প্রত্যেকে প্রাণ দিতে পারি, কিন্তু প্রাণ দিয়ে লাভ কি? আপনাকে রক্ষা করতে পারবো না। ওরা অসংখ্য, আমরা মাত্র 200। শেষ পর্যন্ত হার মানতেই হবে। বজ্র বলিল, তোমাদের ইচ্ছা কি? নায়ক বলিল, আমরা আপনাকে বেতনভুক, যতক্ষণ আদেশ করবেন ততক্ষণ যুদ্ধ করব, কিন্তু প্রাসাদ রক্ষা করা যাবে না। আমাদের প্রাণ তো যাবেই, আপনারও প্রাণ যাবে। তার চেয়ে আপনি যদি গোপনে প্রাসাদ ত্যাগ করেন, তখন আমাদের আর কোনো দায়িত্ব থাকবে না, আমরা যেমন ইচ্ছা করতে পারব। বজ্র একটু চিন্তা করতে বলিল, আমিও নিরর্থক নরহত্যা চাই না, কিন্তু কোদণ্ড মিশ্র আছেন, তাকে জিজ্ঞাসা করা প্রয়োজন। তুমি এসো আমার সঙ্গে। দুজনে সভাগৃহের অভিমুখে চলিল। কুহু পিঞ্জরা বৃদ্ধ পাখির মতো প্রাসাদের মধ্যে ছটফট করিয়া বেড়াইতেছিল। সে ছুটিয়া আসিয়া বজ্রের সঙ্গে চলিল। সভাগৃহ প্রায় অন্ধকার। কোদণ্ড মিশ্র বেদিকার ওপর পূর্ববৎ শুইয়া আছেন। বহু ক্লান্ত বৃদ্ধ গভীর ঘুমে ঘুমিয়া পড়িয়াছেন, কিন্তু এখন না জাগাইলে নয়। বজ্র তাহাকে কাছে গিয়া ডাকিল, আর্য কোদণ্ড মিশ্র। কোদণ্ড মিশ্র উত্তর দিলেন না। বজ্র আবার ডাকিলেন, এবারও তিনি নীরব। তখন বজ্র তাহার অঙ্গ স্পর্শ করিয়া দেখিল, অঙ্গ হিম শীতল। কোদণ্ড মিশ্র আর জাগিবেন না। বজ্র কুহুর দিকে ফিরিয়া বলিল, কুহু, যাহার জন্য যুদ্ধ তিনি নিজেই চলে গেছেন, সুতরাং আমাদের পালাতে আর বাধা নেই। সেনানায়কদের বলো, তোমরা যুদ্ধের দ্বার খুলে দাও। যুদ্ধ শেষ হয়েছে।